আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ ইস্টের সবচেয়ে শেষ প্রপার টাউন মার্ঘেরিটাতে। গত এপিসোডে আমরা কোল কুইন মার্ঘেরিটাকে জানতে প্রথম ঢুকে পড়েছিলাম কোল হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়ামে, যেখানে আমরা সহজেই জানতে পেরেছিলাম এই শহরের ইতিবৃত্তান্ত। কয়লাঞ্চলকে ঘিরে এই শহর গড়ে ওঠার পেছনে যে কত ইতিহাস রয়েছে তা এখানে আসার পরেই বোঝা সম্ভব। একমাত্র ইতিহাসই বলতে পারে কোন শহর কিভাবে সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠেছে। মার্ঘেরিটাতে আজকে আমরা কয়লাঞ্চল, চা বাগানের সৌন্দর্য থেকে শুরু করে আরো অনেক কিছু দেখব নর্থ ইস্টের সবচেয়ে শেষ স্টেশনটাও, আর সাথে থাকবে একটা সুন্দর আস্তানার খবর মার্ঘেরিটা ঘুরতে আসলে যেখানে তোমরা থাকতে পারবে। এবার আমরা ইতিহাসের পাতা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে মার্ঘেরিটাকে একটু ঘুরে দেখব। তাহলে চলো, মার্ঘেরিটার নতুন একটা এপিসোডে আমি তন্ময় তোমাদের হোস্ট স্বাগত জানাই ইচ্ছেগুড়ি রূপকথার নতুন একটা ব্লগে। সকাল এখন 7:10। গুড মর্নিং সবাইকে। কুয়াশার অবস্থা দেখেছো তো? স্টেশনে সকালবেলার পরিবেশটা দেখার জন্য এসেছিলাম। ভালো, যেমন কুয়াশা তেমন ঠান্ডা। 75902 লিডো মুরকং সিলেক ডেমো প্যাসেঞ্জার, এই একটা ট্রেনই সকালে এই স্টেশন থেকে যায় ডিব্রুগড় মুরকং সিলেকের উদ্দেশ্যে, আবার রাত্রেবেলা এই ট্রেনটাই ব্যাক করে মার্ঘেরিটা হয়ে লিডোতে। সাধারণ নিত্য রেলযাত্রীদের জন্য, কর্মজীবীদের জন্য এই ট্রেনটাই একমাত্র ভরসা পার্শ্ববর্তী একটু বড় শহর ডিব্রুগড়, তিনসুকিয়া বা ডিগবয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। তাছাড়াও রেগুলার বেসিসে বাস পরিষেবা এখানে খুবই ভালো। এছাড়াও এই রেলপথে আরেকটি ট্রেন চলে, যেটি হলো গিয়ে লিডো গুয়াহাটি ইন্টারসিটি। ওটা এক্সপ্রেস ট্রেন। ডেহিং নদীর ওপর দিয়ে সুন্দর দেখতে এই ট্রেনটা আমাদের নর্থ বেঙ্গলের টয় ট্রেনের কথা মনে পড়ায়, তবে স্পিড কিন্তু কলকাতার লোকাল ট্রেনের মতোই। এখানকার লোকাল ট্রেনের এই সফরটা কিন্তু অদ্ভুত লাগছে, সুন্দর, বেশ সুন্দর। আর ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেছো? আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লির লোকাল ট্রেনের মতো নয় কিন্তু। মেট্রো রেলের মতন একটার সঙ্গে আরেকটা বগি পুরো কানেক্টেড। তোমরা চাইলে শেষ কম্পার্টমেন্টে উঠে ফার্স্ট কম্পার্টমেন্ট অবধি হেঁটে যেতে পারো। এই লোকাল ট্রেনটার একটা বিশেষত্ব দেখায়, প্রত্যেকটা বগিতেই এক্সপ্রেস ট্রেনের মতো এরকম একটা টয়লেট বা ওয়াশরুম রয়েছে। প্যাসেঞ্জার বা লোকাল ট্রেন হলেও আমাদের কলকাতার মতো ভিড় কিন্তু সেরকম হয় না। রেলপথে যেতে যেতে এরকম অয়েল রিফাইনারি দেখে বা অয়েল ট্যাঙ্কারগুলো দেখে এটা কোন জায়গা বুঝতে পারছো কি? এশিয়ার সর্বপ্রথম অয়েল রিফাইনারি কমপ্লেক্স এটা, ডিগবয়। 19 শতকের শেষ দিকে এখানে অপরিশোধিত তেলের খোঁজ পাওয়া গেছিল এবং 1901 সালে এখানে প্রথম শোধনাগার বা রিফাইনারি চালু হয়েছিল। চলো ব্যাক টু মার্ঘেরিটা। এবার উদ্দেশ্য কলিয়ারিগুলো। মার্ঘেরিটাতে অনেকগুলো কলিয়ারি রয়েছে, যার মধ্যে নামডাং, টিকক এবং বরগুলাই, এগুলো বড় বড় কলিয়ারি। এক এক করে সবকটা কলিয়ারিতেই ভিজিট করব।
বাদিকের যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা হিমালয়ের পাটকাই রেঞ্জের অংশ। এখান থেকেই পাটকাই রেঞ্জের স্টার্ট। এই বাদিকেই বেশিরভাগ কোলিয়ার্ডগুলো রয়েছে। প্রথমেই পৌঁছে গেলাম নামডাং কোলিয়ার্ডে। কপাল খারাপ, নামডাং কোলিয়ার্ডে ঢোকা যাবে না। সিকিউরিটি বলল ইন্সপেকশন আছে, আজকে কোনোভাবেই জেনারেল পাবলিক অ্যালাউ করছে না। অগত্যা অন্য একটি কোলিয়ার্ডে যাওয়ার আগে লিডো স্টেশন সামনে পেলাম, ঢুকে পড়লাম লিডো স্টেশনে। এই যে স্টেশনটার কাছে এখন দাঁড়িয়ে আছি, এই স্টেশনটার নাম লিডো। এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ার একদম শেষ স্টেশন, এর পরে আর কোনো স্টেশন নেই। চলো স্টেশনটার ভেতরটা একটু ঘুরে দেখি। নর্থ ইস্টের দিক থেকে হিমালয়ের পাটকাই রেঞ্জের শুরু, তাই এর পরে আর ট্রেন যাওয়ার উপায় নেই। ছোট্ট বাট খুব সুন্দর। সারাদিনে মোটামুটি এখানে দুটো এক্সপ্রেস ট্রেন আর একটা প্যাসেঞ্জার ট্রেন চলে। লিডু রঙিয়া, লিডু গুয়াহাটি ইন্টারসিটি, এই দুটো এক্সপ্রেস ট্রেন, আর লিডু মুরকংসেলেক ডেমো প্যাসেঞ্জার। কোনো কলিয়ারিতে ঢুকতে দেবে কিনা জানি না, কারণ কোনো সেন্ট্রাল মিনিস্টার আসছে সমস্ত কলিয়ারিগুলো দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য। তো কপালে হয়তো নেই কলিয়ারিটা দেখা আর তোমাদেরকে দেখানো। যদি কখনো ঘুরতে আসো অবশ্যই কলিয়ারি দর্শন করো, কলিয়ারি দেখতে এসো, ভালো লাগবে। পোল কিভাবে তোলা হয়, এখানে ওপেন ড্রিফটও আছে, এখানে যেটা আমাদের টানেল ড্রিফট বলে সেইগুলোও রয়েছে। দুরকমই এখানে কয়লা তোলা হয়, দুরকম ভাবেই এখানে কয়লা তোলা হয়। ওই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, কিছু গাড়ি নামছে, জানি না ভিডিওতে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওই জায়গাটাই হচ্ছে গিয়ে কলিয়ারির রাস্তা, ওখানেই আমাদের যেতে হবে। নর্মাল একটা স্টেশনে যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার তার সবকিছুই এই ছোট্ট স্টেশনটাতে রয়েছে। বেরিয়ে পড়লাম টিকক কলিয়ারির উদ্দেশ্যে। অল্প একটু এগিয়েই বাদিক দিয়ে ঢুকে ওই পাহাড়টায় উঠতে হবে। টিকক কলিয়ারির এন্ট্রান্সের রাস্তাটায় জল ছিটিয়ে রাখা হয়েছিল ধুলো যাতে না ওড়ে। বেশ পিছল হয়ে রয়েছে রাস্তাটা। চেকপোস্টে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আটকালো না দেখে সোজা ঢুকে পড়লাম। কয়লা রানীর দেশে এসে কয়লা দেখতে পাবো না তা কি হয়? চারিদিকে কয়লা দেখে মনটা কেমন ভালো হয়ে গেল। আস্তে আস্তে রাস্তাটা পাহাড়ের দিকে উঠে চলেছে। রাস্তায় জল থাকার দরুন এত পিছল হয়ে রয়েছে, গাড়িটা দুবার স্কিটও করেছিল, বাট সামলে নিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ দেই। না, আজ কপালে নেই। সেন্ট্রাল মিনিস্টার আসছে, যার জন্য এত কড়াকড়ি। এখানে তো আবার আর্মি রাখা, বলেই দিল আজ হবে না। কয়লাঞ্চলে এসে কয়লা ক্ষেত্র তো দেখা হলো না, কিন্তু চলো এবার একটু আস্তানার খোঁজ দিই। মার্ঘেরিটা আসলে পরে কোন হোটেলে থাকতে পারো সেরকমই একটা হোটেলের খোঁজ তোমাদের জন্য রইল।
অন্যান্য জায়গার মতো বেশ কিছু হোটেল মার্গেরিটাতেও রয়েছে, কিন্তু যে হোটেলের ব্যবস্থাপনা সবচেয়ে বেশি ভালো লাগলো সেই হোটেলটার নাম হোটেল রয়্যাল ট্রিট। চলো ভেতরটা একবার ঘুরে আসি। ম্যানেজারকে রিকোয়েস্ট করতেই ম্যানেজার একটা রুম দেখানোর জন্য রাজি হয়ে গেছিল। একটা রুম বয়কে আমাদের সঙ্গে পাঠালো। ফার্স্ট ফ্লোরে উঠে রুম নাম্বার 106টা আমাদের জন্য খুলে দেওয়া হলো। বেশ সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো, টিভি, বেড, এসি, সোফা, ব্যালকনি, ওয়ার্ড্রোব, বেশ সুন্দর। আর হ্যাঁ, ওয়াশরুমটা সত্যি খুব সুন্দর ছিল। পিছনের এই যে বড় স্পেসটা দেখছো, হোটেলের পার্কিং এরিয়া, বেশ বড়। গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না এখানে গাড়ি রাখার। গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং স্পেসটা খুবই সুন্দর ছিল, বেশ সাজানো। ফল সিলিং আর রং বেরঙের পাতা দিয়ে, পেইন্টিংস দিয়ে খুব সুন্দর লাগছিল। হোটেল অ্যাম্বিয়েন্স আর অ্যামিনিটিসের দিক থেকে বিচার করলে রুম ভাড়াটা আমার একটু বেশিই লাগলো। এসি 2200, নন এসি 1700 মতো। তবে মার্গেরিটার অন্যান্য হোটেলগুলোর থেকে এই হোটেলটাই তুলনামূলকভাবে ভালো। আপাতত আমরা এসে পৌঁছেছি মার্গেরিটার একটা বুদ্ধিস্ট টেম্পলে। মাথার ওপর চড়ে থাকা রৌদ্রের মধ্যে এই ছোট্ট বৌদ্ধ মন্দিরটাতে এসে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। মার্গেরিটাতে আরো অনেক কিছুই রয়েছে দেখার জন্য, কিন্তু সময়ের অভাবে তার অনেকটাই বাকি রয়ে গেল। তবে একটা তথ্য জানিয়ে রাখা ভালো, এই শহরটা সাক্ষী ধোনি আর অনুষ্কা শর্মা, মানে আমাদের বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির স্ত্রী, দুজনেরই ছোটবেলার শহর এই মার্গেরিটা। মার্গেরিটার সেন্ট মেরি স্কুলেই এদের প্রথম স্কুলিং। এই সেই সেন্ট মেরি স্কুল। মার্গেরিটা বাস স্ট্যান্ডের অপোজিটের যে রাস্তাটা রেল লাইনের পাশ দিয়ে নেমে গেছে, এই রাস্তাটাতেই মার্গেরিটার মার্কেট এরিয়া রয়েছে। বলা বাহুল্য, ইস্টার্ন জোনে অরুণাচল ঢোকার আগে অন্যতম শেষ বড় মার্কেট হচ্ছে গিয়ে এই মার্কেটটাই। রেল লাইনের দুধারে বিস্তৃত এই মার্কেটে ছোট বড়, টেম্পোরারি, পার্মানেন্ট, খুচরো, পাইকারি অনেক দোকান দেখতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে বাচ্চা থেকে বড় সমস্ত ধরনের পোশাক আশাক, জুতো, দৈনন্দিন জীবনের খুঁটিনাটি জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত সামগ্রী, গ্রসারি, ইলেকট্রনিক্স গুডস, ব্যাংক, এটিএম, সমস্ত কিছুই এই মার্কেটের মধ্যেই অ্যাভেলেবেল। দিনের বেলায় এই রেল লাইনের উপরে সবজি মার্কেট, মানে কাঁচা বাজার, মাছ ইত্যাদি বসে। তুলনামূলকভাবে আমাদের কলকাতা বা বড়বাজারের থেকে এখানে দামটা একটু বেশি, তবে এখানকার মানুষজন, এখানকার কালচার, এখানকার নিত্য নৈমিত্তিক জীবন পরিচালন, এসবের ওপরে এই মার্কেটের অবদান সত্যি অনস্বীকার্য। অবশেষে একটা কথা না বললেই নয়, পৃথিবীতে এমন অনেক শহর আছে বা গ্রাম আছে যেগুলো প্রকৃতি নিজের মতন করে গড়ে রেখেছে, নিজের অগোচরে লুকিয়ে রেখেছে, যেগুলো আমরা সচরাচর গিয়ে উঠতে পারি না বা ঘুরতে যাই না। সেরকমই একটা শহর এই মার্গেরিটা,
যদি কখনো সম্ভব হয় অরুণাচলের ইস্টার্ন জোনে ঢোকার আগে এই ছোট্ট সুন্দর শহর মার্ঘেরিটাতে একবার একটা দিনের জন্য থেকে যেও, ঘুরে দেখো, ভালো লাগবে। তোমাদের ইচ্ছেঘুরি কথা দিচ্ছে, এখানে আসলে তোমরা অবশ্যই তোমাদের ছুটি কাটানোর একদিন বা দুদিনের রসদ খুঁজে পেয়ে যাবে। আসাম রাজ্যের ছোট শহর মার্ঘেরিটার অজানা ডেস্টিনেশনের গল্প তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও যাতে তারা সাবস্ক্রাইব করে নতুন ডেস্টিনেশন খুঁজে পায় আমার এই ইচ্ছেঘুরির মাধ্যমে। আসামে ঘুরতে আসবো, এদিকে চা বাগান দেখবো না, তা কি হয়? তো চলো সেই চা বাগানে একটু ঘুরে আসি। ভারতের রপ্তানি বাণিজ্যের মধ্যে যেসব শিল্প পড়ে তার মধ্যে চা শিল্প এক বিশাল জায়গা দখল করে রয়েছে, আর আসাম রাজ্য সেই শিল্পের পরিপূরক হিসেবে নিজের দায়িত্ব সদা সর্বদা পালন করে চলেছে। জায়গাটা ডিরক পাটকাই চা বাগান। পাটকাই রেঞ্জের ঢালে দিহিং নদীর গা বেয়ে এই সবুজের আস্তরণ, মানে চা বাগান সত্যি মনোমুগ্ধকর একটা ক্যানভাসের সৃষ্টি করেছে। এত সুন্দর দৃশ্য একটু উপর থেকে পাখির চোখে না দেখলে সত্যি বৃথা মনে হয়। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ইচ্ছেঘুরি তোমাদেরকে পাখির ডানাতে ভর দিয়ে ঘুরতে নিয়ে যাবে। আজ তোমাদের ইচ্ছেঘুরি এখানেই বিদায় নিচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অপেক্ষা করো তোমাদের ইচ্ছেঘুরি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা অজানা ডেস্টিনেশনের গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবে।